প্রথম যে গল্পটা বলবো আজকে, প্রথম গল্পটা একটি চার পেয়েকে নিয়ে গল্পটা, এবং দুটোই না একটু সাংঘাতিক ধরনের আর কি গল্প। গল্প নয়, দুটোই একদম বাস্তব ঘটনা। তো যাই হোক, প্রথম ঘটনাটা হচ্ছে আমার পরিবার সম্পর্কিত। অ্যাকচুয়ালি আমার এই যে পশু পাখির ওপর এই যে ফিলিংসটা, এটা হচ্ছে আমার জেনেটিক্যালি। কারণ আমার পূর্বপুরুষেরা অনেকেই পশু পাখির সঙ্গে যুক্ত ছিলেন এবং খুব কি বলবো, ডিপলি যুক্ত ছিলেন সবাই। তো এইরকমই একটা গল্প আজকে আপনাদের সামনে, বা একটা ঘটনা, অতীত দিনের ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপনা করছি। ঘটনাটি জায়গাটা হচ্ছে ময়মনসিংহ জেলা। এই ময়মনসিংহ জেলায় আমার মায়ের কাকিমার বাড়ি, মানে কাকুর বাড়ি। মায়ের কাকিমার বাড়ি মানে কাকিমার বাপের বাড়ি নয়, কাকিমার শ্বশুর বাড়ি। তো ওই পরিবারে মায়ের কাকিমাই ছিলেন সর্বেসর্বা। আমি মায়ের কাকিমার নামটা সরাসরি এখানে বলবো না, সেই কারণে মায়ের কাকিমার নাম আমি ধরে নিচ্ছি এই গল্পের খাতিরে চন্দনা। এই মায়ের কাকিমা মানে আমার দিদা, তো আমি চন্দনা দিদা বলে বলবো। চন্দনা দিদা অসম্ভবভাবে বিড়ালদের ভালোবাসতেন। চন্দনা দিদার বাড়িতে বাংলাদেশে সেই সময়ে 70টা বিড়াল ছিল। এই 70টা বিড়ালের দেখাশোনা, তাদের ঘর টর সমস্ত কিছু ছিল। ওই বাড়িটাকে বলা হতো বিড়াল বাড়ি। এইবার সেই সময়কার বাংলাদেশের কোনো সিন মানে প্রত্যক্ষভাবে আমার কাছে নেই, ফলে আমি বলতে পারবো না। তবে বাড়িটা এমন জায়গায় ছিল, বাড়িটা থেকে ঠিক একটা শর্টকাট পথে গেলে একটা নদী ছিল, আর সেই নদীটাই আবার একটু ঘুরে গেলে প্রায় মিনিট 3 একটা মাঠের পর দিয়ে গেলে সেই নদীটাকে পাওয়া যেত। এই জায়গাতে একটা বড় সড়ো বাড়ি ছিল আমার মায়ের কাকুর। এবার এই চন্দনা দিদা কি করতো, তার যে বাড়িতে এই বিড়ালদের হচ্ছে বিশাল তার আদর যত্ন ছিল, মানে স্বয়ং ষষ্ঠী রূপে তিনি ওদের পুজো করতেন বা তাদের দেখাশোনা করতেন। এবার চন্দনা দিদার বাড়িতে বিড়ালদের যে ঘর ছিল, সেই ঘরটা মানে বিশাল বড়। তার 4টে আবার ভাগ ছিল। একটাতে হুলোরা থাকতো, একটায় মেনিরা থাকতো, একটায় বাচ্চারা থাকতো, আর একটায় যে সমস্ত প্রসূতি মায়েরা হতো তারা থাকতো, মানে সদ্যজাত মায়েরা। তা এরকম লেগেই থাকতো যে বাচ্চা হচ্ছে, বাচ্চা আছে, এইরকম আর কি ভাগ ভাগ লেগেই থাকতো। তো সেভাবেই চলছিল। এই চন্দনা দিদার 5 ছেলে 2 মেয়ে। চন্দনা দিদার ছেলেরা সবাই সুপ্রতিষ্ঠিত ছিল, কিন্তু এই যে 2 মেয়ে ছিল তার মধ্যে যে বড় মেয়ে, সেই বড় মেয়ে না একটু মেন্টালি চ্যালেঞ্জ ছিল। মানে কীরকম, সে যে কিছু বুঝতো না তা নয়, সে বুঝতো টুঝতো, সমস্ত কিছুই বুঝতো টুঝতো, কিন্তু সে মাঝে মাঝে উত্তেজিত হয়ে যেত, ছোট কথায় মানে হাইলি রিয়াক্ট করে ফেলতো। তারপরে একটুখানি মানে তার পটি কন্ট্রোলে থাকতো না, এইরকম কিছু কিছু কমপ্লেক্সিটি ছিল তার ভেতরে। ফলে এর তো বিয়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তখনকার দিনে, বা আর করার মতনও কেউ ছিল না। তো এই মেয়েটিও চন্দনা দিদার সাথেই মানে ওই মাসিটি, তো এই ও চন্দনা দিদার সাথেই সমস্ত বিড়ালের দেখাশোনা করতো। আর বিড়াল অন্তপ্রাণ ছিল। সরি, চন্দনা দিদার মানে কি বলবো, চন্দনা দিদা যতটা না করতো তার থেকেও যেন বেশি ও করতো।
এবার সবাই বেড়ালগুলো ওদের সবাইকে চিনতো এবং ভালোবাসতো। আর এই যে কি হতো, তখনকার দিনে তো তার বাড়িতে কাজের লোক টোক থাকতো না, নিজেরাই সংসারে সমস্ত কাজ করতো। প্রতিদিন বিকেল 3টে সাড়ে 3টে নাগাদ যখন সবার খাওয়া দাওয়া হয়ে যেত, তখন চন্দনা দিদা আর চন্দনা দিদার বড় মেয়ে, তার নাম আমি গল্পের খাতিরে দিলাম কাকলি, এই কাকলি মাসি দুজনে খাওয়া দাওয়া করে নদীর ঘাটে বাসন মাজতে যেত। নদীর ঘাটে বাসন মাজতে যাওয়ার সময় একটা গামছা নিয়ে যেত, একটা কি দুটো গামছা নিয়ে যেত, কারণ ওই সময় যে ওই থালা বাসনে যে এঁটো পড়তো না, সেই এঁটোগুলো যখন জলের মধ্যে দেওয়া হতো তখন প্রচুর মাছ আসতো। এবার ওরা না সেইভাবে মাছ ধরতো, গামছা দিয়ে মাছ ধরতো, ওই গামছার মধ্যে চলে আসতো। এবার বেশ কিছু মাছ ওরা প্রতিদিনই কালেক্ট করতে পারতো। তো সেই মাছগুলোকে ওরা ওই বাসন টাসন মেজে আবার নিয়ে আসতো বাড়িতে, সেগুলোকে বেশিরভাগই জ্যান্ত মানে জিয়ে রাখা হতো, আর না হলে এসে আবার কিছুক্ষণ পরে তাদের কেটে টেটে রাত্রেবেলায় রান্না করা হতো। এইভাবে চলছিল, বেশ ভালোই চলছিল। মামারা সবাই দিনের বেলা তাদের নিজস্ব নিজস্ব কাজের জায়গায় যেতেন, বেশিরভাগই অফিস কাচারিতে চাকরি করতেন, একজন ছিলেন শুধুমাত্র স্কুলে চাকরি করতেন। এইভাবে বেশ ভালো দিন যাচ্ছে। তখন একদিন এইরকমই একটা দিনে চন্দনা দিদা আর কাকলি মাসি দুজনে গেছে খাওয়া দাওয়া শেষে, সবার খাওয়া দাওয়া শেষে ঘর টর পরিষ্কার করে মানে নদীর ঘাটে বাসন মাজতে গেছে। এবার সেদিনকে ওই নদীর ঘাটে বাসন মাজার পরে মাছটা একটু বেশি পড়েছে গামছায়। এবার অনেকগুলো মাছ হয়েছে। এবার চন্দনা দিদা বলছে কি মাসিকে, কাকলি মাসিকে, যে তুই বাড়ি চইলা যা, এই গামছা লইয়া তুই বাড়ি চইলা যা, আমি বাসন কটা ধুইয়া নিয়ে আসতাছি, মানে মাজা হয়ে গেছে, শুধু ধুয়ে নিয়ে আসবেন। তা কাকলি মাসি বলেছে যে ঠিক আছে। বলছে যে তোরে অত ঘুইরা যাইতে হইব না, তুই শর্টকাট পথ দিয়া যা, মানে ছোট পথ দিয়া যা। এবার এই ছোট পথের একটু বর্ণনা দিই। এই ছোট পথটার মধ্যে নদী থেকে বাড়িতে যেতে সময় লাগতো 1.5 থেকে 2 মিনিট সময় লাগতো, আর ওইটা হয়তো 5 মিনিট মতো সময় লাগতো ঘোড়া পথটায়। তো এই টোকাটা নিয়ে কি আর ওই ঘোড়া পথ দিয়ে যায়, সবাই নিশ্চয়ই চাইবে বাড়ি থেকে শর্টকাট যে পথটা হয় সেই পথটা দিয়েই যেতে। এবার সেই পথটায় না অনেক বড় বড় গাছ ছিল, আর গাছগুলো একটু ঝোপড়া ঝোপড়া গাছ ছিল, আর মেনটেন তো করার কোনো ব্যাপার নেই ওই জায়গাগুলো, সেই কারণে অনেক লতা মানে লতানে গাছ, বড় বড় গাছগুলো ওপর দিয়ে উঠে গিয়েছিল। আর ওইখানে একটা ছোট ঘর ছিল, সেই ঘরটায় আগে ওই চন্দনা দিদাদের যে সমস্ত ধানটা নুকতো সেইগুলো মজুত করে রাখা হতো। কিন্তু পরবর্তীকালে নদী ভাঙতে ভাঙতে সামনের দিকে আসার জন্য দেখা গেল যে যে কোনো সময় হয়তো বা বিপদ হতে পারে ভেবে ওরা ওই ঘরটার থেকে সমস্ত জিনিস সামনের দিকের আরেকটা ঘরে নিয়ে আসলো, মানে বাড়ির আরও কাছে নিয়ে আসলো, একটা ঘরে নিয়ে আসলো। আর ওই ঘরটা পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল। ওই ঘরটায় না কেউ যেত না, কোনো দরকারও হতো না, ওই ঘরটার দেয়ালে শুধু ঘুঁটে দেওয়া হতো। সবাই মানে চন্দনা দিদারা ঘুঁটে দিত, চন্দনা দিদাদের যারা শরিক ছিল তারা ঘুঁটে দিত। ঘরটা বেশ বড় ছিল, কিন্তু দেয়াল টেয়ালগুলো ভেঙে ভেঙে গিয়েছিল, অনেক ওই লতানে গাছ টাছ ওর ওপর দিয়ে উঠে গিয়েছিল। ওখানে সাধারণত কোনো মানুষ টানুষ যেত না, সাপ খোপও ওর মধ্যে ছিল, অনেক সময় বেরোতে দেখা গেছে। আর চারপাশটা যেহেতু জংলা জংলা, সেই কারণে এমনি সময় ওই পথ দিয়ে কেউ যেত না, শুধু ওই নদীর ঘাটে যেতে হলেই ভেতর দিয়ে, বাড়ির ভেতর দিয়ে ওইখানে যাওয়া হতো। এবার ওই পথে বলেছে চন্দনা দিদা কাকলি মাসিকে বাড়িতে চলে যেতে। এই কাকলি মাসি দেখতে ছিল বেশ সুন্দর, বেশ সুন্দর মানে বেশ সুন্দর, 5 ফুট 4 ইঞ্চি তার হাইট ছিল, গায়ের রং ফর্সা ছিল, আর বাদবাকি ছেড়েই দিলাম। মানে এইটুকুই আমিও জানি, আমি তার একবারই মাত্র একটা ছবি দেখেছি, মানে বেশ যথেষ্ট পরিমাণে চোখে লাগার মতো সুন্দর ছিল। আর আমি যে সময়ের কথা বলছি তখন কাকলি মাসির বয়স ছিল বছর 19, মানে সেই সময়ের অনুযায়ী ওখানে বেশ বড় বয়সের মেয়ে ছিল সে। কিন্তু তার যেহেতু বিয়ে থা হওয়ার সম্ভাবনা ছিল না বলেই ধরে নেওয়া হয়েছিল, সেই কারণে
তাকে অতটা কেউ গুরুত্বও দিত না, বা সেও নিজের খুব একটা যে যত্ন আত্তি করতো এরকমও নয়। ফলে কি হতো, মানে তার যে গ্লেজটা থাকার দরকার ছিল সেটা হয়তো ছিল না। কিন্তু যাই হোক, ওই বয়সের একটা মেয়ে, আর সেই সময়ের যা সিচুয়েশন ছিল, তাতে কি হতো, আশেপাশের কয়েকজনের মনে যে তার জন্য নজর লেগেছে, সেটা কখনোই চন্দনা কাকিমারা কেউই ধরতে পারেনি। এবার সেই মেয়েটি যখন ওই পথ দিয়ে আসছে, তখন 3-4টি ছেলে তাকে ধরে নিয়ে ওই ঘরের মধ্যে মুখে চাপা দিয়ে ঢুকিয়ে নেয়। এটা তো কারোর পক্ষে জানা সম্ভব ছিল না, এবং সে কোনো চিৎকার চেঁচামেচি করারও সুযোগ পায়নি। ধরে নিয়ে গিয়ে তারপরে যা হয়, কুকর্ম অপকর্ম যা যা করার করে, শুধু এসব করেই তারা ক্ষান্ত হয়নি, তারা ওই কাকলি মাসিকে ওখানে শ্বাসরোধ করে মেরেও ফেলে। আর ওই যে 3-4জন ছেলে ছিল, তার মধ্যে একটি ছেলে করেছিল কি, মানে যাতে ওদের প্রতি কারোর, মানে ওদের দিকে বা চন্দনা দিদা যাতে কাকলি মাসিকে হঠাৎ করে খোঁজাখুঁজি না করে, সেই কারণে কি করেছিল, ওর হাতে যে গামছাটা ছিল মাছের, সেই মাছের গামছাটা নিয়ে ওই চন্দনা দিদাদের দাওয়ায় নিয়ে রেখে দিয়ে এসেছিল। এবার চন্দনা দিদা কী করেছে, ওই বাসন টাসন ধুতে হয়তো মিনিট 10 সময় লেগেছে। কাকলি মাসি বেরিয়ে আসার পরে সেই সময় ওই সব ধুয়ে টুয়ে নিয়ে যখন বাড়িতে গিয়ে পৌঁছেছে, সেই সময়ে দেখছে ওদের পাড়ারই একটি ছেলে ওদের বাড়ি থেকে ব্যাক করছে। তখন চন্দনা বলছে, আমি ধরে নিলাম সেই ছেলেটির নাম রঞ্জন, যে রঞ্জন তুই এইখানে কিসের লাগিয়া, এই ভর দুপুর বেলায়? বলে আমি তোমার বাড়িতে লেবু নেবো দেখা আইছিলাম, কাউরে না দেখা চলে যাইতেছি। বলি কেন? কাকুলি তো আছে, কাকুলির কাছে যাইতে, কাকুলিরে বলতে পারতি, কাকুলি লেবু দিত। বলতো আমি তো ডাকলাম সবাই রে, কেউ আসলো না। তো বললো, তো বলছে যে চন্দনা কেউ আসলো না, মানে মানে তখন তো একটু হই চই খোঁজাখুঁজি, সবাইকে ডেকে ডুকে কোথায় কোথায় গেল কোথায় গেল, মাঠ ঘাট, সামনে একটা বাগান ছিল, সেই বাগান টাগান সব জায়গায় খোঁজাখুঁজি। আর কাকুলি মাসির একটা সিমটমস ছিল যে কাকুলি মাসি মাঝে মধ্যে বাড়ি থেকে না বলে কই বেরিয়ে চলে যেত, এবং বেরিয়ে চলে যেত মানে সেটি খুব বেশি দূরে যেত তা নয়, বেরিয়ে চলে যেত, আবার হয়তো 2-3 ঘন্টা পরে নিজেই ফিরে আসতো। কিন্তু কোথায় যেত কি যেত ওই ওই খোঁজাখুঁজি একটুখানি চলতো তখন, কিন্তু এটা সবসময় হতো না, হয়তো 6 মাসে 9 মাসে একবার হতো। তা চন্দনা দিদি ভেবেছে যে সেই রকমই কিছু ঘটেছে। তো এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি খোঁজাখুঁজি করেও যখন পাওয়া যায়নি, প্রায় তখন সন্ধ্যা, তখন সব ছেলেরা একে একে বাড়িতে ফিরেছে। তখন ওই চন্দনা দিদার হাজব্যান্ড ফিরেছে, সবাই মিলে চারদিকে খোঁজাখুঁজি, এমনকি নদীতে জাল ফেলেও পর্যন্ত খোঁজা হয়েছে। কিন্তু নদীতে জাল ফেললে তো সেভাবে কিছু হয় না, নদীর স্রোতের টানে তো ভেসে যায়। কিন্তু ভাবছি যদি কাছাকাছি কোনো জায়গায় আটকে ফাটকে থাকে, সেই যারা সাঁতার ভালো জানে তারা মানে প্রায় সারা গ্রাম জুড়ে খোঁজাখুঁজি করছে। এই মুহূর্তে যখন চন্দনা দিদা ওই নদীর ঘাট থেকে ফিরছিল, তখন চন্দনা দিদাদের একটা বিড়াল, একটা সাদা কালো রঙের বিড়াল, সে চন্দনা দিদার না পায়ের মধ্যে সমানে থাবা মারছিল, মানে নক করছিল। কিন্তু চন্দনা দিদা তখন তো মাথাটাই তখন কাজ করছে না, মেয়েকে পাচ্ছে না, বিড়ালটাকে প্রায় পা দিয়েই ঠেলে সরিয়ে যাতো করে সরিয়ে দিয়েছে। কিন্তু চন্দনা দিদা মানে ওই রেসপন্সটা যদি নিত তখন কি হতো কেউ জানি না, কিন্তু সেই ব্যাপারটাকে গুরুত্বই দেয়নি। গুরুত্ব না দিয়ে মানে চন্দনা দিদাকে সমানে কিন্তু নক করে যাচ্ছিল বিড়ালটা। এরপরে দেখা গেল যে ওই মেয়েটিকে তো পাওয়াই গেল না, মানে কাকুলি মাসিকে পাওয়াই গেল না। কাকুলি মাসির সাথে সাথে চন্দনা দিদার বাড়িতে একটা কালো আর হলুদ ডোরা, গলায় একটা রিং কাটা, লেজে একটা রিং, এরকম একটা বিড়াল ছিল। সেই বিড়ালটাও মিসিং, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও না, মানে কোথাও না। তো সেই কালো বিড়ালটার নাম ছিল কালী। তো কালীকে কোথাও খুঁজে পাওয়া গেল না, পাওয়াই গেল না।
এরপরে দুদিন কেটে গেছে। দুদিন কেটে যাওয়ার পরে 3 দিনের দিন একটা পচা গন্ধ বেরোনো শুরু হয়েছে। এইবার কারোর মনে তখনও আসেনি যে কাকুলি মাসির কিছু একটা হয়েছে বা ওই অবস্থায় কাকুলি মাসিরকে পাওয়া যাবে। তো সবাই ভেবেছে বেড়ালটা বুঝি কোথাও গিয়ে মরে পচে রয়েছে, তার গন্ধ বেরোচ্ছে। এবার প্রতিদিনই কিন্তু খোঁজা হচ্ছে, এমনকি ওদের যে কাছাকাছি হাঁটা পথে যে রিলেটিভের বাড়ি ছিল বা একটু দূরে রিলেটিভের বাড়ি ছিল, সেই জায়গাগুলোতেও ওরা লোক পাঠিয়ে খুঁজেছে। তা তখনকার দিনে তো ফোন টোনের তো ব্যাপার ছিল না, ওই গিয়েই খোঁজ করতে হচ্ছিল। যে কারণে যে কটা বাড়িতে যেতে পেরেছে ভাবছি যে ও কি চলে যাবে, ও তো চিনবে না কোনো জায়গায় কারোর বাড়িতে। আর কাকুলি মাসি কখনো অপরিচিত কারোর সাথে কথাও বলতো না, কারোর বাড়িতে যেতেও না, অপরিচিত কারোর বাড়িতে যেত না। অনেক নানা রকম কথা তার মনে, চন্দনা দিদার মনে জাগছে। প্রায় রান্না বান্না সমস্তই বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ। বাড়ির লোকেদের একটা যা-তা অবস্থা যে কি হলো, মেয়েটা এরকম করে হঠাৎ করে 5 মিনিটের মধ্যে উবে যেতে পারে। তো যখন ওই গন্ধ বেরিয়েছে তখন ওই গন্ধর সোর্স খুঁজে খুঁজে ওই ঘর থেকে বেরোচ্ছে গন্ধ। তো প্রথমেই গিয়ে ওই কালো বেড়ালটাকেই পাওয়া গেছে যে মরে পড়ে রয়েছে, পচা গন্ধ, মাছি ভ্যান ভ্যান করছে। কিন্তু মাছি শুধু ওইখানে ভ্যান ভ্যান করছে না, আরো ভেতরের দিকে মাছি যাচ্ছে এবং গন্ধ আরো ভেতরের দিকে তীব্র। তখন সবাই আর কি যখন এসেছে তখন এরপরে ওই কি বলবো বাঁশের মাথায় কাপড় পেঁচিয়ে আগুন জ্বালিয়ে ভেতরে ঢুকছে যে সাপ খোপ সব থাকতে পারে, সেই কারণে গিয়ে দেখছে যে কাকুলি মাসি শাড়িটা প্রথমে পাওয়া গেছে, কাকুলি মাসির শাড়িটা। তারপরে তো কাকুলি মাসিকে একটা বিধ্বস্ত অবস্থায়, মৃত অবস্থায়, বিবস্ত্র অবস্থায় ওখান থেকে উদ্ধার করা হয়, থানা পুলিশ হয়, সমস্ত কিছুই হয়। এর মধ্যে একটা কথা বলে রাখা দরকার যে এই দুদিনের মধ্যেই একটা দিন যেদিন এই ঘটনাটা ঘটেছে, যেদিনকে পাওয়া যাচ্ছে না কাকুলি মাসিকে, সেই দিনের পরের দিন বিকেলবেলায় ওই অল্প কিছু বাসনপত্র নিয়ে, রান্নার বাসনপত্র নিয়ে দিদা আর দিদার পাশের বাড়ির এক মহিলা নদীর ঘাটে এসেছে। এই অবস্থায় দিদাকে একা ছাড়বে না, তো সেই কারণে পাশের বাড়ির এক মহিলাকে দিদাকে নিয়ে নদীর ঘাটে এসেছে বাসনটা একসাথে মাজবে দেখে। মেজে টেজে ধুয়ে নিয়ে ফেরার পথে তখন একটি ছেলের সাথে দেখা হয়েছে, যার হাতটাতে পুরো বেড়ালে আঁচড়ে দিলে যে রকম হয় সেই রকম আঁচড়, শুকনো আঁচড় একটু রয়েছে, কিন্তু সেটা অনেকটা। তো এইটা না চন্দনা দিদার মনে একটা দাগ কাটে যে এই তোর হাতে কি হয়েছে রে? না, তখন ছেলেটি বলছে যে আমি গাছ থেকে পড়ে গেছি তাই হাত আঁচড়ে গেছে। গাছ থেকে পড়ে গেলে হাতের উপর পিটকি করে আঁচড়াবে, কিন্তু চন্দনা দিদার মনও এত ভালো ছিল না যে ছেলেটাকে ধরে নিয়ে আরও কিছু কথা জিজ্ঞাসা করবে, বা সেই পরিস্থিতিও হয়তো তখন ছিল না। আর ছেলেটাও উত্তর দিয়ে কোনো রকমে হনহন করে চলে গেছে। এবার যখন ওই বডিটা পাওয়া গেল, ওই বডিটার হাতের মধ্যে একটা বোতাম ধরা ছিল। হাতটা পচা গলা, কিন্তু একটা বোতাম ধরা ছিল, একটা সাদা আর একটু ঘিয়ে ঘিয়ে সাদা রঙের একটা বোতাম ছিল ধরা। বোতামটা কোনো একটা শার্টের বোতাম। তো এই বডি তো পুলিশ নিয়ে চলে গেল। ওখানে সেই সময় পুলিশি ব্যবস্থা কী ছিল সে সম্পর্কেও আমার অত আইডিয়া নেই, কিন্তু আমার শোনা গল্প। তো ওখান থেকে যে থানা পুলিশ হয়েছিল সে পুলিশ থেকে বডি নিয়ে চলে গিয়েছিল। বডি নিয়ে চলে যাওয়ার পরে বলেছিল মনে হয় যে 3 দিন পরে না কদিন পরে সেই বডি ফেরত পেয়ে নিয়ে ওরা দাহ করতে পারবে, সেই কারণে তাদের সাথে যোগাযোগ করতে হবে। এবার যেহেতু মামারা শিক্ষিতই ছিলেন, সেই কারণে তারা না চাইলেন যে এই ব্যাপারটা নিয়ে তদন্ত হোক, অন্তত পক্ষে কিছু একটা জায়গায় গিয়ে পৌঁছাকে। এইভাবে তো একটা মৃত্যুকে মেনে নেওয়া যায় না। আর 5 জনের 5 রকম কথা, তো তখন একটু গ্রামের দিকের জায়গা, সুতরাং তখন ওই
চলতেই থাকে, মানে ওই ধরনের কথাবার্তা চারপাশ দিয়ে চলছিলই, যে কারণে দিদাকে ঘর থেকে আর তখন আর বেরোতে দেওয়া হতো না। অনেক রকম কথা কটূক্তি দিদাকে শুনতে হয়েছে সেই সময়। এবার আসি আসল ঘটনায়। এবার পুলিশ যখন ওই জায়গাটায় তদন্ত করতে এসেছে, পরের মানে বডি নিয়ে যেদিন গেছে তার পরের দিন পুলিশ এসেছে তদন্ত করতে, দিদার কাছে দিদার জবানবন্দি নিয়েছে কি ঘটনা, এবং বাড়িতে সেই সময় আরও যারা ছিলেন বা আশেপাশে যারা ছিলেন তাদের কাছেও পুলিশ গিয়ে জিজ্ঞাসা করেছে। তখনকার দিনে তো মেয়ে মানুষেরা পুলিশের সামনে এত সহজে বেরোতে পারতো না, তো সেইভাবেও যে যেটা পেরেছে মোট কথা বলেছে। কারণ সবাই চাইছিল, মেয়েটি এত ভালো ছিল কাকুলি মাসি, যে একটা কিছু বিহিত হোক, একটু কিছু সুরাহা হোক, অন্তত পক্ষে পুলিশ খুঁজে বের করুক কে দোষী। এই ঘটনার পরে পুলিশ যখন আসলো, এই তদন্ত হলো, এই জবানবন্দি দিল, যখন পুলিশ ওই ঘরটায় দেখতে গেছে, তখন যে মেইন আর কি ইনভেস্টিগেশনে এসেছিলেন উনি দেখতে পাচ্ছেন যে একটা কালো বেড়াল একবার ঘরের মধ্যে ঢুকছে একবার বেরোচ্ছে, একটা কালো বেড়াল ঘরের মধ্যে ঢুকছে আর বেরোচ্ছে। আর ওনার গিয়ে মাঝে মাঝে ওনার পায়ের মধ্যে দিয়ে বেড়াল মাথা গুটিয়ে গুটিয়ে ঘুরে না সেরকম ঘুরছে, আর উনি যা যা এরকম করছে। এবার পেছনে তো আরো লোক আছে, আগেকার দিনে পুলিশ টুলিশ আসলে কি হতো, ঘিরে ধরতো সবাই মিলে, লোক কি হচ্ছে দেখার জন্য উৎসাহী জনতারা উকি মেরে মেরে দেখতো, তা সেরকম লোকেরা আছে। এবার সবাই ভাবছে ওইখানে হয়তো ওই মাছি টাচি নোংরা, ওই সেই কারণে পুলিশ বলছে যা যা। কিন্তু ওই যে পুলিশের পায়ে পায়ে বেড়ালটা ঘুরছে, ওই বেড়ালটা কিন্তু শুধুমাত্র ওই পুলিশটাই দেখতে পাচ্ছে, আর কেউ কিন্তু ওই বেড়ালটিকে দেখতে পায়নি। মানে পরবর্তীতে তারা জানিয়েছে যে তারা কেউ ওই বেড়ালটিকে দেখতে পায়নি। এবার ওই বেড়ালটি একবার ওই জায়গায় যাচ্ছে, পুলিশটির পায়ে ঘুরছে, আবার বাইরের দিকে চলে যাচ্ছে, এরকম করেই যাচ্ছে করেই যাচ্ছে। তখন পুলিশটা বিরক্ত হয়ে মানে বলছে কিরে কি ব্যাপার, মানে ভাবছে যে কি কি ব্যাপার। এবার ওই বেড়ালটা মানে পুলিশটাকে পায়ের মধ্যে মাথা ঘষে দৌড়ে আবার একটা দিকে যাচ্ছে, মাথা ঘষে দৌড়ে একটা দিকে যাচ্ছে, এরকম করতে করতে যে ছেলেটিকে বেড়ালে আঁচড় দিয়েছিল তাদের বাড়ি পর্যন্ত ওই পুলিশটিকে নিয়ে গেছে। এবার পুলিশ যে নিজেই যাচ্ছে, পেছনে যারা ছিল বা ওর বাড়ির লোক যারা ছিল তারা কিন্তু দেখেছে নর্মালি ওই ঘর থেকে বেরিয়ে পুলিশ হেঁটে ওই ছেলেটির বাড়িতে গেল, কিন্তু তার সামনে বা বেড়াল যে তাকে ঘুরিয়ে ফিরিয়ে ওইভাবে নিয়ে গেছে, এই জিনিস কিন্তু একমাত্র ওই পুলিশ ছাড়া বা ওই তদন্তকারী অফিসার ছাড়া আর কেউ দেখতে পায়নি। এবার ওই বাড়িতে নিয়ে যাওয়ার পরে পুলিশটি দেখছে যে ওই ছেলেটি তখন শুয়েছিল, মেঝেতে শুয়েছিল, একটা চাটাই বা কিছু পেতে মেঝেতে শুয়েছিল ছেলেটি একটি গামছা পরা ছিল। তো গিয়ে পুলিশ দেখছে যে বেড়ালটা ঝাঁপ দিয়ে ওই ছেলেটিকে নক করছে, মানে ওই ছেলেটির ওপর গিয়ে পড়ছে। এবার পুলিশ ভাবছে কি কারণে এটা হচ্ছে, ওই ঘর থেকে সেই কারণ। তখন পুলিশ আর ওর হাতের ওই কাঁটাগুলো, বিড়ালের আঁচড়গুলো দেখতে পেয়েছে পুলিশ। তখন তাকে ধরেছে, ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেছে ওখানে। তখন সে নানা রকম কথা বলা শুরু করেছে, মানে কোনো কথার সাথে কোনো কথার মিল নেই। তখন পুলিশের সন্দেহ হয়, তাকে তৎক্ষণাৎ পুলিশ অ্যারেস্ট করে এবং তার ঘরে তখন এত ওয়ারেন্ট ছিল কিনা জানি না, ওই অবস্থাতেই তালাশ করে, খোঁজাখুঁজি করে যে কিছু ক্লু পাওয়া যায় কিনা। ক্লু হিসেবে ওইখানে দেখেছে যে পুলিশ যে যে সমস্ত জিনিসগুলো দেখেছে তার মধ্যে দেখেছে একটি শার্ট, এবং সেই একটি শার্টের সবকটি বোতামই আছে, শুধু একটি মাত্রই বোতাম নেই। এই ব্যাপারটা দেখে পুলিশ কনফার্ম হয়েছে এই কেসটার সঙ্গে এই ছেলেটি অবশ্যই জড়িত, এবং তাকে অ্যারেস্ট করে পুলিশ তখন নিয়ে যায়। পুলিশ নিয়ে যাওয়ার পরে তারপরে তাকে জেরা করে থানায় নিয়ে গিয়ে পুলিশ বের করে যে তারাই এই মেয়েটিকে অত্যাচার করার পরে তাকে হত্যা করে ফেলেছে। এবং মানে যা ওই ছেলেটি বলেছিল সেটা এরকম যে ওরা হত্যা করতে চায়নি, কিন্তু মানে মেয়েটি মারা গেছে, ভয়েই হোক শকেই হোক যেভাবেই হোক মেয়েটি মারা গেছে। এবং ওরা 3 জন ছিল, মানে মোট 4 জন ছিল, কিন্তু একজন ওই মাছ রাখতে চলে গিয়েছিল দেখে সে আর
আসেনি, তার সাথে যেহেতু চন্দনা দিদার দেখা হয়ে গিয়েছিল, সে কথা বলেছে, তারপরে আর সে ওইখানে যাওয়ার সাহস পায়নি, যে দেখে ফেলে যদি বা কিছু হয় যদি, সেই কারণে সাহস পায়নি। এবং ওদের কারোরই প্ল্যান ছিল না যে মেয়েটিকে মেরে ফেলবে, ওদের ইচ্ছে ছিল যে ওকে ওরা ওরকমভাবে অত্যাচার করে আবার ছেড়েই দেবে, কিন্তু সেটা আর ঘটেনি। মেয়েটি মারাই যায়, কাকুলি মাসি মারাই যায়, এবং পুলিশ এদেরকে ধরে জেরা করে এদের পরবর্তীতে জেল হয়েছিল, তখনকার দিনে এদের জেল হয়েছিল। কিন্তু তারপরের কি ঘটনা ঘটেছে সেটা আর আমি জানি না, আমি আর ওই পর্যন্ত মানে শুনতে পারিনি, কারণ দিদাও আর আমাকে সেই মানে এটা তো ঘটনা পরম্পরের আসা, মানে কথা, আমি এই গল্পটা শুনেছিলাম হচ্ছে আমারই আরেক মাসির কাছ থেকে, তো তার কাছ থেকে আমি আর জানতে পারিনি যে কত বছরের জেল হয়েছিল বা কতটা শাস্তি হয়েছিল, কিন্তু শাস্তি তারা পেয়েছিল। এবং ওই বিড়ালটি, যে বিড়ালটি মারা গিয়েছিল, ওই বিড়ালটি কিন্তু ওই পুলিশ অফিসারকে বা তদন্তকারী অফিসারকে নিয়ে গিয়েছিল ওই ছেলেটির বাড়ি পর্যন্ত চিনিয়ে দিতে। এটা অলৌকিক বলবেন, সত্য ঘটনা বলবেন, কৃতজ্ঞতা বলবেন, আমি জানি না, কিন্তু এরকম আরও প্রাণীর ঘটনা আমার অভিজ্ঞতায় আছে, এবং কখনো আপনাদের সঙ্গে আবারও ভবিষ্যতে আমি শেয়ার করব। এবং ওরা যে কতটা ভালোবাসে, মৃত্যুর পরেও কিন্তু ওরা ওদের প্রতিদানগুলো ওরা কিন্তু দিয়ে যায়। এটা ছিল আমার প্রথম সত্য ঘটনা। আমি কখনোই বলবো না এগুলো গল্প, এগুলো প্রত্যেকটাই সত্য ঘটনা। আজকে এগুলো গল্প হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটাই সত্য ঘটনা। হ্যাঁ সোনালিদি, সত্যি এটা আনকন্ডিশনাল লাভ। মানে ওই কাকলি মাসি এত এত ভালো বাসতেন, এত ভালোবাসতেন ওই বাচ্চাগুলোকে, মানে এমনও দিন গেছে যে সারা দিন ধরে না খাওয়া দাওয়া করেও, যখন ওদের বাচ্চা হতো বিশেষ করে, ওদের পেটে গরম সেক দেওয়া, এমনকি এটাও বলেছে আমাকে, আমার যে মাসি আমাকে এই গল্পটা বলেছে, যে কাকলি মাসির কোলের মধ্যে যে কত বিড়াল বাচ্চা দিয়েছে তার কোনো তুলনা মানে হিসাব ছিল না। এবং কাকলি মাসির ভেতরের মাতৃত্ব, যেটা পাগল হোক আর মানে ফুল মেন্টালি চ্যালেঞ্জ হোক, তার ভেতরে তো একটা মাতৃত্ব ছিল, সেই মাতৃত্বের পুরোটা দিয়ে কিন্তু ওই বেড়ালগুলোকে কাকলি মাসি দেখাশোনা করতো। প্রিয়দর্শিনী, হ্যালো, আমি কমেন্ট দেখতে পাচ্ছি, সুকল্যাণ বাবু যেভাবেই হোক কমেন্টটা চালু করেছেন যাতে আমি দেখতে পাই। ঠিক আছে, ধন্যবাদ সুকল্যাণ বাবু। অঙ্কিতা চ্যাটার্জি হ্যালো, সোনালি উর্মিদি হ্যালো, সোমা মণ্ডল তুমি মনে হয় ছিলে হ্যালো। আচ্ছা, আমি না ওই যে বললাম লাইভে হ্যাবিচুয়েটেড নই অতটা, সেই কারণে একদিকে গল্প বলা আর একদিকে যারা আসছে তাদের ওয়েলকাম করা, দুটো করতে হয়তো আমার একটু অসুবিধে হয়ে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে আমি যদি আমার সংগ্রহ বাড়িয়ে এখানে আসতে পারি তাহলে নিশ্চয়ই একদিন এগুলো সব ঠিক হয়ে যাবে। আর যাদেরকে আমি হ্যালো বললাম না তাদের সবাইকেই হ্যালো, আমি পরে সমস্ত কমেন্ট দেখে সবাইকে আমি রিপ্লাই করবো অতি অবশ্যই। আমি কি আরেকটা গল্প বলবো? আরেকটা গল্প কিন্তু ঠিক এরকমই, তবে কিন্তু সেটা পশুর কোনো ব্যাপার নেই। আচ্ছা, আমি সেকেন্ড গল্পে আসছি, এটা আজকের শেষ গল্প। এটাও এরকম একটা মেয়ের উপর একটা অত্যাচারেরই কাহিনী, এবং তার থেকে সে কিভাবে মানে বোঝা গেল বা কি হলো সেটা নিয়ে বলি আমি গল্পটা। ঘটনাটা হচ্ছে পুরীর, আমি জায়গাটার নাম শুধু বললাম, এরপরে আর আমি অন্য কোনো কিছুর নাম বলবো না, সবটাই আর কি
বুঝে নিতে হবে, এরকমভাবেই আর কি বলবো। পুরীর একটি রিসর্ট, একটি নদীর পাড়ে একটি রিসর্ট আছে। এটা 2012 সালের ঘটনা। খুব কারেন্ট ঘটনা, আজকে 24 সাল, 12 সাল, এক যুগ আগের আর কি ঘটনা। তো এরকম একটা রিসর্ট, একটা নদীর পাড়ে একটা রিসর্ট। তো সেটার একটু জঙ্গল জঙ্গল জায়গায় রিসর্ট, নদীর পাড়ে জঙ্গল জঙ্গল পরিবেশ, এবং রিসর্টটা খুব ভালো, খুব নাম করা একটা রিসর্ট। এই রিসর্টের ঘটনা। আচ্ছা, এখানে যে ক্যারেক্টারটা মেইন, সেই মেয়েটি ছিল ডোমকলের বাসিন্দা। মেয়েটির নাম আমি পাল্টে সাহানা সুদ বলছি, যদিও মেয়েটির নাম সাহানা সুদ নয়। এই সাহানা সুদের বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন। সাহানা সুদের মা সম্ভবত অন্য কারোর সাথে চলেই যান, মারাই যান, বা তার বাবা তাকে ছেড়েই দিক, এই ঘটনা আমি জানি না। কিন্তু সাহানা সুদের বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন এবং সাহানা সুদ সেই বাবা মার সাথে থাকতো, মানে বাবা এবং তার সৎমার সাথে থাকতো। এবং এই সৎমার আরেকটি ছেলে ছিল। সেই ছেলেটি সাহানা সুদকে কিন্তু মানে অসম্ভব ভালোবাসতো, মানে দিদি অন্তঃপ্রাণ ছিল। এবার সাহানা সুদ পড়াশোনায় খুব ভালো ছিল। সাহানা সুদ হোটেল ম্যানেজমেন্ট পড়াশোনা করে ওই রিসর্টে ট্রেনি বা অ্যাপ্রেন্টিস হিসেবে যোগ দিয়েছিল 2012 সালে। সাহানা সুদের ভাই তখন মনে হয় ক্লাস 10-এ পড়ে। সেই ছেলেটি পড়াশোনায় একটুও ভালো ছিল না, তার পড়াশোনা করতে ইচ্ছা করতো না, মন বসতো না। ওই দিদিই কিন্তু তাকে ধরে বেঁধে পড়াশোনা যতটা করিয়েছিল, মানে যতদিন দিদি ওই ভাইয়ের কাছে ছিল। এবার তখন সম্ভবত এই হোটেল ম্যানেজমেন্ট কোথাও থেকে পড়তে হতো। তো ওই মেয়েটি যখন হোটেল ম্যানেজমেন্ট পড়তে চলে যায়, তখন ওর ভাইয়ের পড়াশোনার 12টা বেজে যায়। ভাইটা আর পড়াশোনা করেই না, বন্ধ করে দেয় পড়াশোনা। এবং সে নিজে একটা মানে মনে হয় খারাপ কারোর দিকে সঙ্গে মিশছিল দেখে তার বাবা তাকে মানে তার ইচ্ছে মতনই একটা টোটো কিনে দেয়। অটো কিনে দেয়। আমার শুধু টোটো মনে পড়ে, নিজে যেহেতু টোটোতে করে সবসময় যাতায়াত করি, শুধু টোটো মনে পড়ে। অটো কিনে দেয়, সেই অটো তখন সে চালাতো। এবার ওই সাহানা সুদ হোটেল ম্যানেজমেন্ট করে ওই রিসর্টে যখন ট্রেনি হিসেবে জয়েন করলো, ওই হোটেলেরই যে ম্যানেজার ছিল তার কুদৃষ্টি পড়ে সাহানা সুদের উপর। সে প্রথম দিন থেকেই সাহানা সুদকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে শুরু করে এবং সাহানা সুদের ডিউটি সে এমনভাবে দিত যাতে মানে সাহানা সুদের খুব অসুবিধে হয়, সমস্যা হয়। এইভাবে কিন্তু সাহানা সুদকে সে মানে বিরক্ত, যতভাবে বিরক্ত করা যায় ততভাবে বিরক্ত করত। তো সাহানা সুদ একদিন তাকে জিজ্ঞাসা করলো যে আমি তোমার কি সমস্যা করেছি যে তুমি আমাকে এইরকম ডিউটি কেন দাও? তখন সে পরিষ্কার বলল যে তার সঙ্গে যদি সে সাহানা সুদ কোনো সম্পর্ক তৈরি করে, তাহলে সাহানা সুদ সব থেকে ভালো ডিউটিগুলো এখানে পাবে এবং তার স্যালারি অনেক সে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবে, এই সমস্ত কিছু তাকে বলে। এবার সাহানা সুদ তো আর সেটাতে রাজি হওয়ার মেয়ে নয়, কিন্তু যে কোনোভাবেই হোক সে এই লোকটির খপ্পর থেকে নিজেকে বাঁচাতে পারেনি। এই লোকটি তাকে সময়ে অসময়ে উত্ত্যক্ত করত, ভোগ করত, যা মনে হয় তাই করত। এরপরে 6 মাস পরে যখন সাহানা সুদ নিজের বাড়িতে ফিরে যায় একটা ছুটিতে, তখন সাহানা সুদ তার বাবাকে বলে যে সে এইখানে আর কাজে মানে জয়েন করবে না, সে বাড়িতে থেকে আরও কোনো জায়গায় কাজ খুঁজে নেবে। কিন্তু সাহানা সুদের মা, সৎ মা আর কি, যে সে কিছুতেই রাজি হয় না যে সাহানা সুদ বাড়িতে থাকুক, কারণ সাহানা সুদ মাস গেলে একটা টাকা সে বাড়িতে পাঠাতো এবং এই টাকাটা সাহানা সুদ যদি বাড়িতে বসে থাকে তাহলে বন্ধ হয়ে যাবে। কিছুতেই তার মা তাকে বাড়িতে থাকতে দেয় না এবং
ওদের ট্রেনিং পিরিয়ডে ওই যে রিসর্ট বা হোটেলে ডিউটি থাকে সেখানেই সম্ভবত থাকতে হয়, এরকমই মানে দস্তুর মনে হয়। তো যে কারণে ওকে ওখানেই থাকতে হতো। ও কান্নাকাটি করে ওই 6 মাস পরে মনে হয় 1 সপ্তাহের ছুটিতেও এসেছিল, ও ফিরে যায়। ফিরে গিয়ে আবারও সেই যখন সমান অত্যাচারের সম্মুখীনও হয়, সমান অপমান লাঞ্ছনার সম্মুখীনও হয়, ও তখন আর নিতে না পেরে ও নিজে ওই হোটেলের রুমে সুইসাইড করে। এই সুইসাইড যখন করে তখন স্বাভাবিকভাবেই ম্যানেজারের উপরে দায়িত্ব বর্তায় যে এই ঘটনা। তো ম্যানেজার কি করে, বিষয়টিকে লোকাল জায়গায় যারা অথরিটি আছে তাদের ভাবে কোনোভাবে ম্যানেজ করে কোনোভাবে ধামাচাপা দিয়ে এই বডিটাকে কেন যেন না পুড়িয়ে ওই নদীর পাড়ে কোথাও একটা পুঁতে দেয়, লোকজন দিয়ে, হোটেলেরই কোনো স্টাফ ফাফ দিয়ে পুঁতে দেয়। এবং সে যে কাজটা করেছিল, এই সাহানা সুদ যখন তার মানে বাবার কাছ থেকে বাড়ির থেকে চলে আসলো, সে আর এসে না বাড়িতে ফোন করতো না। এই কথাটা ওই হোটেলের যে ম্যানেজার সে জানতো, এবং তাকে হয়তো সাহানা সুদ কোনো সময় শেয়ারও করেছিল কথাটা। তো কি করেছে এই লোকটি কিন্তু ওই মেয়েটির স্যালারি বন্ধ করেনি মানে ও যে অ্যামাউন্টটা বাড়িতে পাঠাতো, ও কাগজপত্র দেখেই হোক, ওর ব্যাংকের বই দেখেই হোক, যেভাবে হোক ও বুঝে ওই টাকাটা কিন্তু ও ট্রান্সফার করে যাচ্ছিল ওর বাড়িতে। আর এখানে কিন্তু এই মেয়েটি আর নেই, এইরকম ভাবে প্রায় 3 মাস চলার পরে এই গল্পে আরেকজন এসে প্রবেশ করে। গল্প আবারও বলা ভুল, এই ঘটনায় এসে প্রবেশ করে আরেকটি ছেলে, যে ছেলেটিও কিন্তু ওই অ্যাপ্রেন্টিস হিসেবেই ওই রিসর্টে ওই সাহানা সুদের জায়গায় রিক্রুটেড হয়। এইবার কিভাবে যে এই জায়গাটা ম্যানেজ করেছিল, কারণ এই রিসর্টের মালিক সবসময় রিসর্টে থাকতো না, কারণ তার লুধিয়ানাতে আরও হোটেল ছিল এবং তার বিভিন্ন জায়গায় হোটেলের বিজনেস আছে, সে কারণে এর মালিক কিন্তু মানে খুব রেয়ার রিসর্টটাতে আসতেন, যে কারণে ম্যানেজারদের উপরে ডিপেন্ড করে তার চলতে হতো। এবং সে কারণেই হয়তো এই ব্যাপারটাকে এইভাবে ওই ম্যানেজার করতে পেরেছিলেন। তো যখন এই মানে ওই ছেলেটি সাহানা সুদের জায়গায় নিযুক্ত হয় এবং সাহানা সুদ তো ওখানে আছে এইভাবে দেখিয়েই কিন্তু ঘটনাটা ঘটছিল। এরপরে কি হয়, ওই ছেলেটি যখন প্রথম দিন আসে এবং ডিউটি নিজের বুঝে নেয়, এবং তাকে কিন্তু সাহানা সুদের রুমটাই দেওয়া হয়, যে রুমটাতে সাহানা সুদ সুইসাইড করেছিল। এই ছেলেটি ছিল একটি ব্রাহ্মণ পরিবারের ছেলে, এবং এর পরিবারে অনেকেই অ্যাস্ট্রোলজি, যাগযজ্ঞ, কেউ এই একটু তন্ত্র, এই সমস্ত কিন্তু সাথে যুক্ত ছিল। এবং এই ছেলেটি প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করত। এই ছেলেটি খুব ভালো একটি ছেলে ছিল। সে যখন প্রথম দিন সাহানা সুদের ঘরে প্রবেশ করে, মানে মৃত সাহানা সুদের ঘরে প্রবেশ করে, তখন ওর একটা আনইজি ফিলিংস হয় এবং ওর একটা গাট ফিলিংস বলে যে এইখানে একটা অন্যরকম কিছু আছে, এটা খুব নর্মাল ব্যাপার না, এখানে একটা প্যারানর্মাল কিছু আছে, ওটা সেটা ফিল করে। কিন্তু কি সেটা তো ও বুঝতে পারে না। ওর স্বাভাবিকভাবে ওর লাগেজ ফাগেজ নামিয়ে রেখে ও ডিউটি জয়েন করে, ও সারাদিন কাজ করে যখন ও আবার ওর রুমে ফিরে এসেছে, সেই রুমে সেই সময় শুধু ও একাই ছিল। ওর যে পার্টনার ছিল, মানে ওদের রুমগুলো ডাবলিং করতে হতো, তো সেই সময় যে পার্টনার ছিল সে হয়তো ছুটিতে ছিল বা প্রেজেন্ট ছিল না, সে তখন প্রেজেন্ট ছিল না, সে 2 দিনের জন্য কোথাও ছিল, সেই কারণে সে প্রেজেন্ট ছিল না, অবশ্যই ছুটিতে ছিল। সে এবার বাড়ি যাক বা ওইখানেই কোথাও যাক, সেটা এইখানে আমি জানি না, কিন্তু সে রুমে প্রেজেন্ট ছিল না। এবার ও তখন ভেবেছে, সারাদিন যাই হোক ও ডিউটি করেছে, তবুও ও ভেবেছে যে ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি, কারণ ঘরটা পরিষ্কার ছিল না খুব একটা। ও যখন পরিষ্কার করতে যায়, ঘরটার সমস্ত কিছু পরিষ্কার করতে যায়, তখন যখন ও বেডটা সরায়, তখন ও একটা ঝুল মাখা রুমাল পায়, যে রুমালটার পাশে সুতো দিয়ে সাহানা সুদ কথাটা লেখা ছিল। ও ব্যাপারটায় গুরুত্ব দেয়নি,
কে সাহানা সুদ কে কি, ওর তো কিছু না, ভেবেছি কারোর একটা রুমাল ছিল, ও সেটাকে নিয়ে ওখানকার যে ওয়েস্ট পেপার বাস্কেটে আছে সেখানে ফেলে দিয়েছিল। এটা ওর যথেষ্ট ভালোভাবে মনে ছিল। কিন্তু ও যখন সমস্ত কিছু পরিষ্কার করে আবার ঘরে আসে এবং তারপরে ও স্নান করে যখন ও ঘরে শুতে আসে, তখন দেখে ওই সাহানা সুদ লেখা রুমালটা ওর বিছানার কোণার, মানে ওর বেডের কোণায় ঝুলছে, যেটা কোনোভাবেই সম্ভব ছিল না। ও নিজের হাতে ওটাকে ডাস্টবিনে ফেলেছে। তারপরে ও ঘরে দরজা দিয়েছে, স্নান করেছে, তারপরে ও দেখছে ওই রুমালটা ওখানে ঝুলছে। ওর তখন মানে এটা হচ্ছে সেকেন্ড টাইম কনফার্ম হয় যেখানে কোনো একটা প্যারানর্মাল আছে, কিন্তু কি আছে ও জানে না। এবং ও যেহেতু গায়ত্রী মন্ত্র জপ করতো, মানে সকাল সন্ধ্যে গায়ত্রী জপ করতো, ওর নিজের একটা সেলফ কনফিডেন্স ছিল যে কোনো আত্মা ওকে কখনো কোনো ক্ষতি করতে পারবে না। এবং ওর একটা লাইফের ডেডিকেশন ছিল ছোটবেলা থেকে, যেহেতু ও বিভিন্ন তন্ত্র সাধনা করতে দেখেছে ওর কাকা টাকাদের, জ্যাঠাদের, সেই কারণে ও কিছু কিছু জানতো, তার কিছু জানতো যে কি করলে এই প্যারানর্মালসটা কোনো ক্ষতি করতে পারবে না। এবং ও চাইতো যে এই প্যারানর্মালস যে সমস্ত আত্মা আটকে রয়েছে তারা যাতে মুক্তি পেয়ে যায়, সেরকম কোনো একটা ব্যবস্থা যাতে ও করতে পারে, সেই চেষ্টা ও সবসময় করতো। ও যদি কোনো সময় ফেস করতো বা ভবিষ্যতেও, এবং অ্যাট প্রেজেন্টও আমার সাথে ওর যোগাযোগ আছে এবং এই গল্পটা আমি ওর কাছ থেকেই শুনি। তো সেই ওর এই ব্যাপারটা ও এখনো পর্যন্ত চেষ্টা করে যে যাতে এরকম কোনো আটকে থাকা সোল যাতে মুক্তি পায়। এবার ওর তখন মনে হলো যে এই সোলটা ওকে কিছু একটা ইন্ডিকেট করছে, যে কারণে কিন্তু সে ওকে এই রুমালটা দিয়ে কিছু একটা নক করলো। এবার ও স্বাভাবিক ব্যাপার, ও গায়ত্রী মন্ত্র জপ করে ও খুব টায়ার্ড ছিল, শুয়ে পড়েও ঘুমিয়েও পড়েছে। কিন্তু যখন প্রায় রাত্রি 2টো বাজে তখন ও বুঝতে পারে ওর বেডের চারপাশ দিয়ে কেউ একটা হাঁটছে এবং কিছু একটা বলছে, যার মধ্যে একটা দম বন্ধ আওয়াজ, মানে খুব কষ্ট হলে মানুষ যে ধরনের, মানে গলা চেপে গেলে যে একটা গলা দিয়ে আওয়াজ বের করার চেষ্টা করে মানুষ, সেইভাবে কেউ বলছে খুব কষ্ট, এই ব্যাপারটা কি বলার চেষ্টা করছে। ওর কানে গিয়ে এই কথাটাই জাস্ট পৌঁছেছে, আর কোনো কথা নয়। ওর ঘুম ভেঙে গেছে। ওর ঘুম ভেঙে গিয়ে কিন্তু ও কাউকে দেখতেও পায়নি, কিছুই না। এবং ওই যে ও ঘুমের মধ্যে অনুভব করছিল যে কেউ একটা হাঁটছে, সেটাও আর নেই। ওর তখন মনে হয়েছে এটা হয় প্যারানর্মাল, না হলে ও এত টায়ার্ড যে কারণে ও স্বপ্ন দেখেছে। কিন্তু এই ঘটনাটা রিপিটেডলি ওর সাথে ঘটতেই থাকে। প্রতিদিনই রাত্রি 2টোর সময় কেউ একটা ওকে নক করতো, আর খুব কষ্ট এটা করতো। এবার 15 দিন পরে ওর মনে হয় শিফটটা চেঞ্জ হয়ে যায়, ওর নাইট ডিউটি পড়ে। এবার নাইট ডিউটি হলে ও তো রুমে ঘুমোতে পারবে না, ও তো সেই সময় ওকে লবিতে থাকতে হবে। তো ও ওখানে যখন থাকতো তখনও ওর মনে হতো ওই রাত্রি 2টোর সময় কেউ যেন ওর চারপাশে এসে ওই খুব কষ্ট এই ব্যাপারটা বলছে। ও তখন কি করলো, ওখানে যারা সিনিয়র ছিল তাদের কাছে জিজ্ঞাসা করলো যে তোমরা কি এরকম কিছু জানো, কিছু কি এখানে আছে? সবাই দেখছে চুপ, কেউ কিছু বলছে না, কেউ বলছে না আমরা জানি না, কেউ দেখিনি। কিন্তু একটি ছেলে ওকে বলেছে হ্যাঁ এখানে কিছু আছে, এখানে কিছু প্যারানর্মালস হয়। কিছু বোর্ডারও কমপ্লেন করেছে, কিছু ঘরে হঠাৎ করে কাচের গ্লাস ভেঙে যায়, হয়তো কারোর ওই বাথরুমের দরজা হঠাৎ করে রাত্রেবেলায় হাওয়া নেই কিন্তু ধুমধাম করে পড়তে থাকে, এরকম ঘটনা 2-1টা সময় ঘটে, কিন্তু সেটা রেয়ার। ওর তখন মনে হয়েছে যে এখানে একটা কিছু ব্যাপার রয়েছে এবং এই সোলটা ওকে কিছু বলতে চাইছে এবং তাকে সে ওর কাছে মুক্তি চাইছে হয়তো। ও তখন অপেক্ষা করে এবং ওই সোলটাকে ও এরকম একটা দিন ও বলে যে তুমি অপেক্ষা করো, তুমি কে, পুরুষ না নারী, ভালো আত্মা কি মন্দ আত্মা আমি কিছু জানি না, কিন্তু আমি তোমার ক্ষতি চাই না, আমি চাই তুমি মুক্তি পাও। এটা নিজেই বলে যে মুক্তি পাও, আমাকে একটু সময় দাও, আমি তো নিজে কিছু করতে পারবো না, আমার কাকুকে এখানে নিয়ে আসতে হবে, তাহলেই একমাত্র আমি কিছু জানতে পারবো, তাছাড়া তো আমার পক্ষে সম্ভব নয়, তাহলে তুমি আমাকে একটু সময় দাও।
এবং ওর সাথে সাথে ওইখানে যারা পুরনো স্টাফ ছিল তাদের সাথে না একটু বন্ধুত্ব জমাবার চেষ্টা করে। অফ টাইমে ও যখনই একটু অফ পেত, ওইখানে একজন মালি ছিল, তার সাথে ও গুড রিলেশন তৈরি করে। তাকেও মাঝে মাঝে সিগারেট অফার করে, ওর কিছু একটু ভালো রান্না যদি ও পারে, মানে ওর থেকে, ওর ভাগের থেকে তাকে দেয়। মানে একটা বন্ধুত্বের মতো, সে কিন্তু বয়স্ক মানুষ, কিন্তু তার সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক কিন্তু ও গড়ে তোলে। কিন্তু কাউকেও কিছু কিন্তু জিজ্ঞাসা করে না, ও কিন্তু চুপচাপ ছিল, ও শুধু অপেক্ষা করছিল ওর কবে ছুটি হবে। ও তখন বাড়ি গিয়ে ওর কাকাকে সব কিছু খুলে বলবে। কাকাকেও বাই ফোন ইনফর্মও করেছিল, কিন্তু সামনাসামনি কথা বলতে ওর কাকা চেয়েছিল, বলেছিল এইভাবে কিছু হয় না, আমাকে অনেক কিছু জানতে হবে, এগুলো বাই ফোনে আমি বলবো না, আলোচনাও করবো না, সে কারণে তুমি যখন আসবে তখন তুমি আমাকে বলবে। এবার ও যখন ওরও 6 মাস পরে এরকম একটা ও ছুটি পায়, হয়তো ওদের নিয়ম ছিল 6 মাস পরে হয়তো একটা ব্রেক দিত, তো ও 6 মাস ছুটির পরে ও যখন বাড়িতে যায়, তখন বাড়িতে গিয়ে ওর কাকাকে সব কিছু বলে। তখন ওর কাকা বলে যে এইভাবে এইগুলো এখানে হবে না, তুমি যাও ওই রিসোর্টে, তুমি আমার নামে একটা রুম বুক করো 5 দিনের জন্য, কারণ না হলে লোকে সন্দেহ করবে, সেখানে তোমার চাকরির অসুবিধা হবে, তুমি এগুলো ওইভাবে করতে যেও না। তখনও কাকার নামে ও ফিরে এসে কাকার নামে একটা রুম বুক করে ওই রিসোর্টে 5 দিনের জন্য। তো ওর কাকা এসে পৌঁছয় নির্দিষ্ট সময়ে পৌঁছে এবং বলেছে যে ও যে ওর কাকা এই পরিচয়টা যেন না দেয়, এমনি গেস্ট সে হিসাবেই রুমটা বুক করেছে। তো যাই হোক, উনি আছেন, উনি যখন এসেছেন হোটেলে, উনি বলেছেন যে ঠিক আছে আমি একটা সময় করে তোর ঘরে যাব, সেটা যখনই হোক, কিন্তু এটা লোকের চোখের সামনে যাব না। এবার ওর ঘরে তো আরেকজন ওর রুম পার্টনার থাকে, এবার তাকেও বলেছে, সেও ওর খুব ভালো বন্ধু ছিল, তাকেও বলেছে যে এরকম আমার কাকা এসেছে একটা বিশেষ কাজে এখানে। আমার কাকা, ওর কাকা ছিল একজন বড় অ্যাস্ট্রোলজার এবং ব্যাংকে চাকরি করতেন, এবং যেহেতু উনি একজন বড় অ্যাস্ট্রোলজার ছিলেন, সে কারণে ওনার অনেক জায়গার অনেকের সাথে জানাশোনা ছিল। এবার ওর কাকা এসে ওর ঘরে, যেদিন এসেছে সেদিন রাত্রিবেলায় 12টার পরে ওর ঘরে নক করে এবং গিয়ে 5 মিনিট একটা কোনো কিছু জব টপ করে বুঝতে পারে ওখানে ওই একটি সোলের উপস্থিতি, এবং যে সোলটি অপঘাতে মৃত্যু হয়েছে এবং সেই সোলটি মুক্তি ঘটেনি, সে ছটফট করছে শুধুমাত্র মুক্তির জন্য না, তার প্রতিশোধের জন্যও সে ছটফট করছে। এই অবস্থায় তখন কি হয় যে এই যে ক্রিয়াটা ওর কাকা করলো, এই ক্রিয়ার 72 ঘন্টার মধ্যে মানে পরবর্তী ক্রিয়াগুলো শুরু করতে হবে, এবং সেটা ওই 5 দিনের মাথাতেই শেষ করে দিতে হবে। এবার ওর কাকা ওইখানে থেকে ওই ক্রিয়াটা করে এসে নিজের ঘরে বসে কিছু জব ধ্যান কিছু করে তিনি বুঝতে পারেন যে ওই মেয়েটি কে, এবং মেয়েটি হচ্ছে সাহানা সুদ। মেয়েটি আর কি, তাকে সেই সোলটি আর কি, মেয়েটি তো না, সোলটি এসে তার কাছে তার উপস্থিতি জানায় এবং জানায় যে সে হচ্ছে সাহানা সুদ, এবং তার সাথে একটি অত্যন্ত নির্মম ঘটনা ঘটেছে। কি নির্মম ঘটনা ঘটেছে সেই সোল কিন্তু তাকে বলেনি, এবং তার সেই কারণে সে এই জগৎ থেকে মুক্তি পায়নি। এই সাহানা সুদ যখন নামটা কনফার্ম হয়ে যায় ওর কাকা, তখন ওর কাকা ওকে পরের দিন বলে যে এই সাহানা সুদ কে ছিল এখান থেকে খুঁজে তুমি বের করো, সে এখানকারই কোনো স্টাফ ছিল বা কিছু, সে এখানকার সাথে যুক্ত। তখন ওই ছেলেটি মানে ম্যানেজারকে যখন জিজ্ঞাসা করে প্রথমে যে এখানে কেউ সাহানা বলে কেউ ছিল, তখন ম্যানেজার চমকে ওঠে বলছে, মানে রাফ বিহেভ করে বলছে তুমি এখানে কাজ করতে এসেছো না অন্য কিছু করতে এসেছো, তোমার কি দরকার, এখানে সাহানা বলে কে ছিল বা কে আছে, তোমার মানে অত্যন্ত তুমি খারাপ ধরনের মানুষ সেই ছেলে আর কি, সেই কারণেই তুমি একজন মেয়ের খোঁজ করছো, কিসের দরকার, তুমি এখানে কাজ করতে এসেছো, এই বলে ওকে অনেক গালাগালি করেছে, মানে বাজেভাবে ব্যবহার করেছে। তখন ও বুঝতে পেরেছে একে দিয়ে কিচ্ছু হবে না। তখন ওই মালির কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে
ওই মালিককে জিজ্ঞাসা করছে যে এখানে সাহানা সুদ বলে কেউ ছিল, তুমি তো এখানকার অনেক দিনের মালি, তুমি জানো এখানে? তখন প্রথমে ওই মালি তো কিচ্ছু বলবে না, না বলার পরেও বলছে যে আমার খুব দরকার জানো তো, আর আমাকে এটা এই এই কালকে মানে আজকে জানতে পারলেই সব থেকে ভালো, যদি না হয় আমাকে মানে কালকে সকালবেলায় মধ্যে আমার খবরটা দরকারি, না হলে না আমি যে কাজটা করতে নেমেছি সে কাজটা আমি করতে পারবো না। তখন ওই মালির মুখ টুক ফ্যাকাশে হয়ে যায়, ফ্যাকাশে বলছে তুমি কি কাজ করতে নেমেছো আর কি, ওরা তো উড়িয়া ভাষায় আর কি বলছে, আমি তো আর উড়িয়া ভাষা বলতে পারবো না, তো মানে তুমি কি কাজ করছো, তুমি সাহানা সুদকে দিয়ে কি করবে? তখন বলছে না না আমি খারাপ কিছু করবো না, এখানকার কোনো কিছু অসুবিধে করবো না, আমি ওর ব্যাপারে জানতে পেরেছি তাই আমাকে জানতে হবে। তখন ওই মালি তখন বলছে কেউ যেন জানতে না পারে যে আমি তোমাকে বলেছি, তাহলে আমাকেও হয়তো জানে মেরে দেবে এখানকার যা অবস্থা। তখনও এইটুকুই বলে যে সাহানা সুদ এখানে একজন ছিল এবং সে ওই ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গায় ডোমকল বলে একটা জায়গা আছে, সেখানে এই সাহানা সুদের বাড়ি, সে এখানে সুইসাইড করে, কিন্তু তার বাড়ির লোক আজ পর্যন্ত কিছু জানে না। সেটা হচ্ছে ধরে নাও 1 বছর ক্রস করে গেছে, তখনও কিন্তু ওই টাকাটা তার বাড়িতে যাচ্ছে, সেই মেয়েটি বাড়ির সাথে কোনো রকম যোগাযোগ করে না, কিন্তু তার বাবা মা কারোরই কোনো মাথা ব্যথা নেই যে মেয়েটির কি হয়েছে বা মেয়েটির কোনো একটা খোঁজ খবর কেন পাই না, খোঁজ খবর নেওয়া দরকার। কত অদ্ভুত ধরনের মানুষ আছে আমাদের পৃথিবীতে, সেটাই ভাবি যে বাবা মা হলেই, মা না হয় নিজের নয় কিন্তু বাবা তো নিজের, কত যে অদ্ভুত ধরনের মানুষ আছে এই সমস্ত বিভিন্ন ঘটনার সাথে। এবং বিশেষ করে এই পশু পাখিদের নিয়ে যখন কাজ করি তখন বুঝতে পারি মানুষ কত বিচিত্র রকম হয়। যাই হোক, তো তখন ও ডোমকলে, তখন ও আবার এই সমস্ত শুনে ওর কাকাকে জানায়। তখন ওর কাকা বলছে যে এইভাবে তো সাহানা সুদকে সারা ডোমকল খুঁজে পাওয়া যাবে না, তাহলে এক পুলিশের হেল্প নিতে হবে, আর না হলে তোমাকে করতে হবে ওখানকার স্কুলে খোঁজ নিতে হবে, কারণ একটা মেয়ে সেই সাধারণ জেনারেলি ওখানকার কোনো স্কুলেই পড়াশোনা করবে, তো ওখানকার গার্লস স্কুল যা আছে সেখানে তুমি খোঁজ করো, নিশ্চয়ই তুমি পেয়ে যাবে, তুমি আর দেরি করো না, তুমি যেভাবেই হোক বেরিয়ে পড়ো এখান থেকে। তখন ওই ইমার্জেন্সি ছুটি নিয়ে বাড়িতে বাবা অসুস্থ বা মা অসুস্থ এরকম কিছু একটা বলে ওখান থেকে ইমার্জেন্সি ছুটি নিয়ে ও বেরিয়ে যায় এবং উড়িষ্যা থেকে ওর পরের দিন ডোমকলে এসে পৌঁছায়। ডোমকলে এসে পৌঁছে স্কুলে খোঁজ করে এবং স্কুলে খোঁজ করে, ওখানে মনে হয় 2টো স্কুল ছিল গার্লস স্কুল, তো ওখানে স্কুলে খোঁজ করে ও এই সাহানা সুদের নাম খুঁজে পায় এবং সেই সাহানা সুদ 2জন ছিল। এবার ও মানে সেই ডোমকলের ওখানেও 2টো জায়গায় বেশ ডিস্টেন্স, কিন্তু ও খবর নিয়ে মানে আরেকটু ভালোভাবে খবর নিয়ে জানতে পারে যে কোন সাহানা সুদ ওই হোটেল ম্যানেজমেন্ট পড়েছে। তো জেনে ও যখন সেই বাড়িতে যাচ্ছে, ঘটনাক্রমে ওই যে ওর ভাই যে অটো চালাতো ও তার অটোতেই উঠেছে এবং তাকেই জিজ্ঞাসা করছে যে এখানে আমি সাহানা সুদের বাড়ি যেতে চাই, কারণ আমার খুব দরকার, আমি তার বাড়ির লোকেদের সাথে কথা বলবো। তখন ওর ভাই বলছে সাহানা সুদ তোমার দিদি হয়, আমার দিদি তো এরকম রিসোর্টে কাজ করে, আমার দিদি বিশাল বড় পোস্টে কাজ করে, আমার দিদি প্রতি মাসে আমাদের টাকা পাঠায় অনেক, মানে ভালোভাবে, মানে বেশ ওর সাথে গল্পও করছে যে আমার দিদি এত ভালো মানুষ, কিন্তু আমার একটাই দুঃখ যে আমার দিদি আমাকে ফোন করে না, আমার দিদির সাথে আমার বাবা মায়ের ঝামেলা হয়েছে কিন্তু আমার তো কোনো ঝামেলা হয়নি, কিন্তু আমার সাথেও দিদি যোগাযোগ করে না, দিদির মানে দিদিকে কোনোভাবেই আমি চেষ্টা করেছি হোটেলে ফোন, মানে ওই রিসোর্টে ফোন করে, যে ফোন নাম্বার আমাদের কাছে আছে সেখানে ফোন করার, কিন্তু ফোন ধরেও কেউ দিদিকে, একদিন মানে একবার ধরেছিল দিদিকে দেয়নি, আর ফোন কেউ সেভাবে ধরে ঠিক মতো রেসপন্স করে না। তো মানে যাওয়া উচিত, আমরা বুঝি যে, আমি বুঝি অন্তত পক্ষে আমার যাওয়া উচিত দিদির খোঁজ নিতে, কিন্তু যেহেতু আমার মানে কি বলবো বাবা মা অ্যালাউ করে না, আর আমারও এত কাজের চাপ থাকে, আমার যাওয়া হয়ে ওঠেনি। ভালোই হয়েছে তুমি এসেছো, এবার আমি তোমার সাথে যাব, আমি দিদির সাথে দেখা করব, কারণ দিদিকে আমার রাগ ভাঙিয়ে বাড়ি নিয়ে আসতে হবে। আমি জানি দিদি আমাকে দেখলে আর রাগ করে থাকতে পারবে না, আমার সাথে চলে আসবে বাড়িতে। এবার ছেলেটি তখন ওকে মানে ভাইটাকে বলছে যে তুমি তাহলে একা যেও না, তোমার বাবা মা শুদ্ধ চলো। ও কিন্তু তখনও বলেনি যে তোমার দিদি আর বেঁচে নেই। তখন ও ওর বাবা মাকে সহ, ওর বাবা মাও তখন আসতে রাজি হয়ে যায় যে না সত্যিই তো মেয়েটাকে
ওর মা যদিও একটুখানি গাইগুই করছিল যে হ্যাঁ বাড়িঘর ফেলে রেখে যাওয়াটা, তুমি যাও, তুমি তোমার ছেলে যাও, আমি থেকে যাবো, এরকম আর কি করছিল না। পুরী ঘোরার আশায় বিশেষ করে তিনজন মিলেই ওরা চলে আসে। কিন্তু ছেলেটি কিন্তু কোনো কথা সারা রাস্তাতেও ওদের বলেনি, কারণ ওর কাকাও ওদেরকে বলে দিয়েছিল, শুধু ওদের নিয়ে আসতে বলেছিল, আর কিন্তু কোনো কথা বলেনি। এইবার যখন ওকে নিয়ে এসেছে, সেই দিন যেদিন নিয়ে এসেছে সেদিনকে ওকে জানিয়ে দিয়েছে যে ওর কাকাকে জোড়া আসছে। ওর কাকা আবার ওদের নামে অন্য হোটেলে একটা রুম টুম বুক করে রেখেছে। ওরা এসে সেই হোটেলে উঠেছে, সেই বাবা মার ছেলে সেই হোটেলে উঠেছে। এবার ওর ছেলেটা আর থাকতে না পারে, আমি দিদির সাথে দেখা করব বলে এই ছেলেটির সাথে চলে এসেছে। ঘটনাচক্রে আমি ধরে নিলাম এই ছেলেটির নাম অনুপম। এবার এই অনুপমের সাথে ও চলে এসেছে এই হোটেলে। হোটেলে এসে দিদি কোথায়? তখন অনুপম এই রঞ্জনকে বলেছে যে তোমার দিদি হয়তো বার বেঁচে নেই, আমরা জানি না এখনো, যে তাকে আমরা কোনোভাবে ট্রেস করতে পারিনি, কিন্তু আমরা যে সিগন্যাল পেয়েছি তাতে আমরা বুঝতে পারছি তোমার দিদি আর বেঁচে নেই। কিন্তু এখনো পর্যন্ত তোমাকে মুখ বন্ধ করে থাকতে হবে, কারণ আরও একটু কিছু বাকি আছে, যাতে আমরা চেষ্টা করব তোমার দিদির খুনি কে আছে সেই পর্যন্ত আমরা পৌঁছতে পারি। ছেলেটি তো কেঁদে ভাসিয়ে দিয়েছে, মানে একটা ছেলে যে ওইভাবে কাঁদতে পারে, এটা যখন আমাকে অনুপম গল্পটা বলছে তখন বলছে যে আমি কোনোদিনও দেখিনি একটা ছেলে ওইভাবে কাঁদতে পারে নিজের একজন সৎ দিদির জন্য। তো সে কান্নাকাটি করার পরে তাকে শান্ত করেছে ওর কাকা, যে এরকম করলে কিন্তু আমি আমার যে কাজ আমি করছি সেই কাজ করতে পারবো না, তুমি একটু ধীর স্থির হও এবং তোমার বাবা মাকে তুমি কিচ্ছু জানাবে না, দরকার হলে তুমি আমার সাথে থাকো। তখন ওই এই যে ছেলেটি অনুপম সেই রঞ্জনকে নিয়ে গিয়ে ওর বাবা মাকে বলে যে রঞ্জন আমাদের সাথে থাকবে, আপনার এখানে থাকুন, পুরীর মন্দির টন্দির দর্শন করুন, আপনার মেয়ের সাথে আপনার কাল পরশু দেখা করবেন। তো ওরা পুরী টুরি বলছে কেমন আছে, ভালো আছে, এরকম বলে টলে ওর বাবা মাকে স্তোকবাক্য দিয়েছে। তো দেওয়ার পরে ওরা ওই ছেলেটিকে নিয়ে মানে রঞ্জন আর অনুপম চলে এসেছে এই হোটেলে, এই রিসর্টে চলে এসেছে। এইবার সেই রাত্রে ওর কাকা বাকি ক্রিয়া করতে বসেছে। ক্রিয়াটা এই যে ওর বডিটা কোথায় আছে সেটা শনাক্ত করতে হবে। সেই শনাক্তকরণটা করার জন্য এবার কিভাবে করবে, সাধারণভাবে যদি কিছু একটা করতে যায় সেক্ষেত্রে তো অনেক হইচই হবে এবং ওই হোটেলের ঘরে বসে তাকে কেউ ওই কাজগুলো করতে দেবে না। তখন সে খুব শর্টে যেভাবে করা যায় সেইভাবেই আর কি কোনো রকম পদ্ধতি অবলম্বন করে সে তার হাতের আংটিটা খুলে ওই ক্রিয়া করার পরে রাখে এবং এটাকে আংটি চালান বলে। এই আংটি চালানের মাধ্যমে সে নাকি আইডেন্টিফাই করেছিল যে ওই বডিটা কোথায় আছে, মানে ওই আংটিটি নাকি দিক নির্দেশ করে যে কোন দিকে ওই মানে যে জায়গাটার কথা বলা হয় আংটি নাকি সেটা দিক নির্দেশ করে। তো যাই হোক, সেইভাবে দিক নির্দেশের মাধ্যমে তারা পৌঁছায় সেই ওই নদীর পাড়ে যেখানে ওর বডিটাকে পুঁতে রাখা হয়েছিল, সেখানে গিয়ে ওই আংটি তার মুভমেন্ট স্টপ করে। এবার ওর কাকা বুঝতে পারে যে ওইখানে ওই বডিটা আছে, কিন্তু ওদের তো কোনো রাইট নেই যে ওই বডিটাকে বের করার বা কিছু করার, কোনো কিছুরই রাইট নেই। এইবার ওর কাকা তখন মানে ওখানে এই সাহানা সুদের বাবা মার কাছে যায় এবং তাদের জানায় যে তার মেয়ে হয়তো কবে মারা গেছে সে জানে না, কিন্তু সে এখানে এসে বুঝতে পারে যে এখানে একটা অস্বাভাবিক আত্মা কিছু আছে এবং সে বোঝা যায় যে ওই মানে তাকে ওই আত্মা জানিয়েছে যে সে সাহানা সুদ এবং সে ক্রিয়া করে জেনেছে যে ওইখানে তার বডিটা আছে। এবার ওর বাবা মার ডিউটি হচ্ছে শুধু থানায় একটা কমপ্লেন করতে হবে, না হলে ওরা তো ওদের রিলেটিভ নয়, ওরা তো কিছু করতে পারবে না। তখন ওর বাবাও কান্নায় ভেঙে পড়েন, কিন্তু কি আর করা যাবে, ওর মাকে অনেক কথা শোনান যে তোমার জন্যই মেয়েটির আজকে এই অবস্থা, এবং কিভাবে মারা গিয়েছে কি না মারা গিয়েছে তখনও ওরা জানতো না, ওরা শুধু জানতো একটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে এবং সেই কথাটাই ওই সোলটি বারবার করে এসে ওর কাকাকে এবং ওই অনুপমকে নক করে গেছে। তারপরে এরকম একটি অস্বাভাবিক কোনো মানে মিসিং ডায়েরি, খুনের মামলা এগুলো রুজু হয়, ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হয়, ওর বাবা মা এসে জিজ্ঞাসা করে যে আমার মেয়ে কোথায়, সে কোনো উত্তর দিতে পারে না। তারপর স্বাভাবিকভাবেই থানা পুলিশ এই সমস্ত হয়, হওয়ার পরে ম্যানেজারকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ জেরার পরে
সেই ম্যানেজার স্বীকার করে যে ওই মেয়েটি সুইসাইড করে, এবং সুইসাইড প্রথমে তাও স্বীকার করতে চায়নি যে তার কোনো দোষ ছিল ওই সুইসাইডের পেছনে, কিন্তু সে কেন জানায়নি? সে তো তার বাড়িতে জানাবে, তাহলে যদি সুইসাইডের পেছনে তার হাতই না থাকে তাহলে সে জানায়নি কেন? এটাই ছিল ওর সব থেকে বড় মূর্খামি, কারণ ওই যে পাপ বাপকে ছাড়ে না, সেই কারণে এই মূর্খামি ও করেছিল। তারপরে ওর বডি কোথায় রেখেছো সে তো ও বলছে তখন আমি জানি না, আমি বডি টডি কোথাও রাখিনি। তখন ওর কাকাই বলছে যে আমি জানি বডি কোথায় আছে, সব কিছু আমি জানি, কিন্তু আমি তো সেটা বলতে পারি না, ওকেই সেটা বলতে হবে। তখন ওই যে মালিকে আবার পুলিশরা জেরা করে, ওখানে যারা আরও স্টাফ ছিল সবাইকে জেরা করে। জেরা করার পরে ওই মালি বলে যে এই ম্যানেজারই কোনো লোকজন এনে ওইখান মানে কোথাও বডিটাকে নিয়ে গিয়ে কিছু করেছে। তখন ওই ম্যানেজারকে প্রেশার করে করে বের করা হয় যে কোথায় ছিল, ওই নদীর ধারে যেখানে তাকে পুঁতে দেওয়া হয়েছিল সেই জায়গাটা আইডেন্টিফাই করে ওই ম্যানেজার তখন আর বলতে পারছে না, কিন্তু ওর কাকা তখন বলে দিল যে এই জায়গাতেই হবে, এই এরিয়া ধরে খুঁজুন, তার মধ্যে হবে। কারণ ওর কাকার সাথে ওই সময় ওখানকার যিনি কোনো একজন ইন্সপেক্টর ছিলেন পুলিশের, তার পরিচিত বেরিয়েছিল, তো সে কারণে ওদের একটু সুবিধে হয়েছিল। সুবিধে হওয়ার পরে আসলে ওই সোলটাই চাইছিল যে ও নিজে জাস্টিস পাক, যে কারণেই হয়তো এই সংযোগগুলো এইভাবে ঘটিয়েছে। এটা হচ্ছে অনুপমের কথা, যে যখন কোনো সোল চায় যে আমি জাস্টিস পাই এবং সে কোনো মিডিয়া পায় তার জাস্টিস পাওয়ার জন্য, তখন সে তার সর্বশক্তি দিয়ে, এবং সোলেদের মধ্যেও নাকি ফ্রেন্ডশিপ থাকে, সোলেও ফ্রেন্ডশিপ থাকে, তো সেই সোলরাও তাদের পাওয়ার যতটা থাকে, গুড পাওয়ার যতটা থাকে, সেই স্ট্রেংথগুলো নাকি ওই সোলকে দেয়। তো আমি এগুলো সম্পর্কে জানি না, আমার কোনো স্টাডি নেই, কিন্তু ওইগুলো অনুপমের কথা যে এগুলো এরকম হয়। ও মানে আরও এরকম ওর ঘটনা আছে, আমি বলবো পরে। তো ওই 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 যে পুলিশ অফিসার বেরোনো বা ওর ভাইয়ের সাথে ওই অটোতে দেখা হয়ে যাওয়া, এইগুলো নাকি নর্মালি হয় না, কিন্তু যখন কোনো সোল বোঝে যে সে জাস্টিস পাচ্ছে বা পেতে পারে, তখন সে নাকি সেগুলোকে ইগনিশন করে আর কি, মানে সুযোগটাকে করে দেয় যে যাতে তাড়াতাড়ি কাজটা হয়। তা যাই হোক, তারপরে ওর কাকা যখন দেখিয়ে দিল এই এরিয়ার মধ্যেই এই বডিটা থাকবে, তখন ওই খুঁড়ে ওটা প্রায় 1.5 বছর আগের একটা বডি বের করে, সেটা ডিকম্পোজড একটা বডি বের করার পরে ওই ম্যানেজারকে অ্যারেস্ট করে তার বিচার শুরু হয়। কিন্তু এখানে একটা ট্র্যাজিক বিষয় হচ্ছে, ওই রিসর্টের যিনি মালিক ছিলেন, তিনি যেহেতু খুব ক্ষমতা সম্পন্ন ব্যক্তি ছিলেন, তিনি যে কোনোভাবেই হোক এই ঘটনাটি অথরিটির সাথে এবং ওর ফ্যামিলির সাথে নেগোসিয়েশন করে বেশ মোটা একটি টাকা কম্পেনসেশন দিয়ে ঘটনাটিকে ধামাচাপা দিয়ে দেয়, যে কারণে ওই মেয়েটি জাস্টিস পেল ঠিকই, লোকটি অ্যারেস্ট হলো ঠিকই, কিন্তু তার সেভাবে কোনো কিন্তু শাস্তি হয়নি, শুধুমাত্র ওই ফ্যামিলির ওই লোভী বাবা মায়ের জন্যই। আমি বলবো না যে ওর মা একা এখানে দায়ী, ওর বাবাও ছিল অত্যন্ত লোভী, যে কারণেই তার কাছে মেয়ের খুনির জাস্টিস পাওয়ার থেকে ওই টাকা, মানে তার বাবার ভার্সান ছিল নাকি যে মেয়ে তো আর ফিরে আসবে না, বরঞ্চ ওই টাকাটা আমার ছেলের কাজে লাগবে, পরিবারের কাজে লাগবে। কিন্তু তাদের এমন অবস্থা ছিল না যে তাদের খাওয়া দাওয়া চলে না, এরকম অবস্থা ছিল না যে ওই টাকাটা তাদের দরকার ছিল, কিন্তু টাকাটার পরিমাণ এতটাই মোটা ছিল। আর সেই যে যার রিসোর্ট, সে তো চায়নি তার রিসোর্টের কোনো বদনাম হোক, সেই কারণে সে একটা মোটা টাকা কম্পেনসেশন করে এই বিষয়টিকে পুরোটা ধামাচাপা দিয়ে ফেলেছিল। এবং সেই কারণে এই ঘটনাটা কোথাও পাবলিশও হয়নি, এটা ঘটনাটা পাবলিশ হওয়ার কথা ছিল, উচিত ছিল, কারণ এর সাথে সেই সময়ে অনেক লোকের, যেহেতু ওর কাকার সোর্স অনেক ছিল, চেয়েছিল যে সবাইকে ইনভলভ করে দেবে, কিন্তু সেটাও করতে দেয়নি। এমনকি প্রায় থ্রেট দিয়েই ওদেরকে ওই হোটেল মানে রিসোর্ট থেকে বের করে দেওয়া হয়, এবং ওই ছেলেটির চাকরিও তখন চলে যায়। এবং এইটাও বলা হয়েছিল ওর কাকাকে, যদি এটা নিয়ে বেশি কিছু করে তাহলে এমন অবস্থা করবে যাতে ওই অনুপমের ফার্দার কোনো ভালো হোটেলে চাকরি পাওয়া মুশকিল হয়ে যাবে, কারণ হোটেলগুলোর সাথে হোটেলগুলোর খুব চেনে যোগাযোগ থাকে, মুশকিল হয়ে যাবে।
তাতেও অনুপম কিন্তু দামি না। অনুপম বলেছিল আমার যা ক্যারিয়ার আছে আমি বাইরে চলে যাব, আমার কোনো চিন্তা নেই, কিন্তু একটা মানুষ জাস্টিস পাক। কিন্তু ওর কাকাও আর কি তখন আর রাজি হয়নি যে এতটা দায়িত্ব আমরা কেন নেবো, যখন তার বাড়ির লোকই, আর দায়িত্ব নিয়েও তো কিছু করতে পারতো না, যারা বাড়ির লোকই কেস উইথড্র করে নিচ্ছে বা ডিসমিস করে দিচ্ছে, সেখানে বাইরের লোকের কিছু করার থাকে না। তো এই ছিল হচ্ছে আমার পরবর্তী সত্যি ঘটনা, আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম। আমি দেখলাম গল্প বলতে গিয়ে একটা জিনিস, যে আমার স্টকে কিন্তু সত্যিই অনেকগুলোই গল্প আছে যেগুলো ছোট ছোট করে আমি বলতেই পারবো, কিন্তু হয়তো আমি সব সময় করতে পারবো না দেখে আসতে পারবো না, কিন্তু আমি তবুও সময় করে করে এসে আপনাদের সাথে আমার এই অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করে নেব। আজকে এই পর্যন্তই, হয়তো 1 ঘন্টাও হতে চললো, আমার কাছে ঘড়ি নেই, আমি দেখতে পাচ্ছি না, কারণ আমি ছাদের কাছে বসে লাইভ করছি, এখানটায় বসে লাইভ করতে আমার খুব ভালো লাগে। তো আবার দেখা হবে কোনো এক শনিবার। আর আমি একটা মেডিটেশন ক্লাসে যাচ্ছি 15 দিনের জন্য, তো সে কারণে আগামী 15 দিন আমি লাইভ করতে পারবো না। আগামী 15 দিনের পরে আবার আপনাদের সাথে কোনো এক শনিবার আমার আবার দেখা হবে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আবারও বলবো পশু পাখি প্রকৃতিকে ভালো রাখুন। আরও একটু ইনফরমেশান, আমাদের সারা পৃথিবী কিন্তু খাবার জল শূন্য হয়ে পড়ছে দিনে দিনে। কেপটাউন অলরেডি জলশূন্য শহর হিসেবে গণ্য হয়েছে, ব্যাঙ্গালোরের অবস্থা খুবই খারাপ, জলের কানেকশন কেটে দেওয়া হচ্ছে। দেখুন, কোল্ড ড্রিঙ্কস বিজনেস আর প্যাকেজিং ওয়াটার বিজনেস বন্ধ হবে না, কিন্তু সাফার করব আমরা। সেই কারণে যত দূর সম্ভব জল কম নষ্ট করা যায় চেষ্টা করবেন। সিঁড়ি ধোয়া, বাড়িঘর ধোয়ার জন্য যত সম্ভব জল কম ইউজ করা যায় চিন্তা করবেন, মানে মোছার চেষ্টা করবেন, ধোয়াবেন না। এই ব্যাপারগুলো থেকে মানে নিজেদের এখন থেকেই অ্যাডাপ্ট করতে হবে কিভাবে জল কম খরচ করা যায়, কারণ আমরা কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম যাদেরকে রেখে যাচ্ছি তাদের একটু জলশূন্য পৃথিবী উপহার দিয়ে চলে যাব। সে কারণে জল সংরক্ষণ করুন, গাছ সংরক্ষণ করুন, গাছ লাগান। গাছ নেই দেখেই আজকে জল নষ্ট হচ্ছে, মানে জল পাওয়া যাচ্ছে না। গাছের শিকড় জল ধরে রাখে, সেই জল কিন্তু ভূগর্ভে আর ফিরে যেতে পারছে না। সুতরাং গাছ লাগান, জল সংরক্ষণ করুন এবং প্রকৃতিকে রক্ষা করুন, না হলে কিন্তু পৃথিবীর অবস্থা খুব ভয়াবহ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আরেকবার জানিয়ে আজকের লাইভ শেষ করছি। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.